যে যারা বিরোধী দল তারাও সরকারের অংশ। ফ্যাসিবাদের পদধ্বনি কোথায় পেলেন? সমালোচনা কে করে? সে আপনার বন্ধু। জুলাই সনদের বিষয়টা কি আসলে সুরাহা হলো? যে নতুন বাংলাদেশ, এটা আমার তখন পাকিস্তানের কথা মনে হয়। রিকনসিলিয়েশন তাহলে কোথায়? শহরের এত কাছে জঙ্গি নাটক সাজানোর কি দরকার ছিল? সেই সরকারও কেন তাহলে নারী ইস্যু এড়িয়ে গিয়েছিল? মনে মনে তারাও একই পথের পথিক। ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ডেমোক্রেসি। এটা সামনের দিনে বাংলাদেশের জন্য কতটা অ্যালার্মিং? অনেকে বলে ইলেকশন ম্যানেজ করে হয়েছে তারা। কেমন চলছে বাংলাদেশ? কেমন চলবে বাংলাদেশ? একজন রাষ্ট্রবিজ্ঞানীর চোখে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা থেকে শুরু করে হাল রাজনীতি এবং ভবিষ্যতের অভিমুখ জানতে চাই। আমাদের আজকের পডকাস্ট কথাচলকের অতিথি রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর দিলারা চৌধুরী। প্রফেসর দিলারা চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলছিলেন দেশে ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া যাচ্ছে। এই ফ্যাসিবাদ শব্দটা আমরা প্রায় 2013 সাল থেকে অনেকবার শুনেছি। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 24-এর অভ্যুত্থান হলো, অনেকগুলো মানুষ মারা গেল, 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালিয়েছেন, তারপর একটি নির্বাচিত সরকার, যে নির্বাচনের জন্য এত আলোচনা, এত রক্তের কথা বলা হয়। তারপরও এসে আপনি ফ্যাসিবাদের পদধ্বনি কোথায় পেলেন? ফ্যাসিবাদের পদধ্বনিটা আমি পেলাম, মানে আমি ফর সার্টেনিটি তো বলতে পারি না, কিন্তু আমার মনে হচ্ছে এই কারণে যে প্রথম কথা হলো যে সংবিধানটা কোনো সংস্কার করা হয় নাই, এবং এই সংবিধানের ভিতরে কিন্তু আপনার 72 কনস্টিটিউশন, তো সংবিধানের ভিতরে কিন্তু এই সরকার কাজ করছে। এই সরকার কিন্তু সংবিধান কোনো পরিবর্তন করে নাই, 72 কনস্টিটিউশনেই তারা কাজ করছে। প্রেসিডেন্ট আছে 72 কনস্টিটিউশনে, তারপরে তারা কথায় কথায় আপনার ওই 72 কনস্টিটিউশনের আর্টিকেল টেনে নিয়ে আসতেছেন, যেটা তাদের সুবিধা সেটা টানছেন, যেটা সুবিধা না সেটা টানছেন না। তো এই সংবিধানের মধ্যে কিন্তু আপনার চেকস অ্যান্ড ব্যালেন্স নাই, এবং চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকার জন্য প্রাইম মিনিস্টারের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত। আর্টিকেল 70-র কোনো পরিবর্তন হয় নাই এখনো, যদিও আপনার সংস্কারের মধ্যে এটা সব পার্টি কিন্তু এগ্রি করেছিল। কারণ আর্টিকেল 70 মানেই হলো আপনার ওই এমপিদের, সাংসদদের কোনো স্বাধীনতা নাই, ওই হ্যাঁ না ভোটের মধ্যে সীমাবদ্ধ। এই যে আপনার একটা কেন্দ্রীভূত ক্ষমতা প্রাইম মিনিস্টার, এইটাই আপনার, তারপরে প্রাইম মিনিস্টার নিজেই আপনার দলেরও সভাপতি, এগুলো কিন্তু সংস্কারই ছিল যে এক ব্যক্তি সভাপতি এবং হতে পারবে না, কারণ উনি পার্টিকেও কন্ট্রোল করবেন, আবার পার্লামেন্টারি দলকেও কন্ট্রোল করবেন চিফ এক্সিকিউটিভ হয়ে। এই সমস্ত কারণে আপনার ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। প্রথমে যেটা হয়, ইনিশিয়ালি যেটা হয় যে সরকার যেহেতু তার উপরে কোনো বাধ্যবাধকতা জবাবদিহিতা না থাকে, তখন সে স্বৈরাচারী হয়ে ওঠে। স্বৈরাচারী হওয়ার পরে তখন সে ক্রমান্বয়ে প্রতিষ্ঠানগুলিকে কন্ট্রোল করার চেষ্টা করে, অন্যান্য প্রতিষ্ঠান, রাষ্ট্রের যে সমস্ত কাঠামোগুলি আছে ইনক্লুডিং আর্মি, তাদেরকে যখন সে হাতের মুঠায় নিতে পারে এবং একটা ভয়ের সংস্কৃতির জন্ম দিতে পারে যে মানুষ ভয় পাবে, সুশীল সমাজকে হস্তগত করতে পারে, তখন সেই সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে। তো যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা যে তাদের আপনার 31 দফা যে আপনার ম্যান্ডেট, মানে ইশতেহারের প্রথম কথাটাই কিন্তু আছে যে সংবিধান সংস্কার করবে তারা। তো সংস্কার না করার জন্যই আমার ব্যাক অফ মাই মাইন্ডে, অথবা আমার মনের ভিতরে এই ভয়টার জন্ম দিয়েছে। এই সংবিধান সংস্কার নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রায় 9 মাসের আলোচনা দেখলাম। 30টা রাজনৈতিক দল বসে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলো। তারপর তো একটা নোট অফ ডিসেন্ট সহ এক ধরনের জুলাই চার্টার তৈরি হলো। সেই জুলাই চার্টার নিয়েও খুব একটা কাজ এখনো হয়েছে বলে চোখে পড়েনি। জুলাই সনদে তো বলা আছে কোনটা কিভাবে সংস্কার হবে, এবং সেইখানে বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল। সরকার গঠন করার পর বিএনপির অবস্থান হচ্ছে সেই নোট অফ ডিসেন্টগুলো যেইভাবে তারা দিয়েছে সেইভাবে তারা সংস্কার করবে,
অন্যান্য বিষয়গুলো জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এই সরকারের বরাবরই বলেছেন তাদের কোনো আপত্তি নেই। কিন্তু জুলাই সনদের বিষয়টা কি আসলে সুরাহা হলো যখন আমরা দেখি সংবিধান সংস্কার পরিষদের শপথটা বিএনপি নেয়নি, কারণ সেটি সংবিধানে নেই। আবার সংবিধানে না থাকলেও সেই শপথ নিতে বিরোধী দল আগ্রহী ছিল, জামায়াত এবং এনসিপি। তারা সেই শপথ নেওয়ার জন্য তাদের কোনো রকম পিছুটান ছিল না, তারা নিয়েছেন। কিন্তু তারাও আবার সেই সংবিধান মেনেই সংসদ সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। ফলে সংবিধানটা কি আসলে যে যার মতো যতটুকু ইচ্ছা ততটুকু ব্যবহার করবে, সংবিধান কি তাই? না, আমি তো আপনাকে একটু আগে সে কথাটাই বললাম যে আপনার না, সংবিধানের তো আপনার একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এবং ওই আইনের কাঠামোর ভিতরেই রাষ্ট্র চলবে। যত কিছু প্রতিষ্ঠান তৈরি হওয়া, প্রতিষ্ঠান আপনার কিভাবে চলবে না চলবে, তার কি দায়িত্ব, রেসপন্সিবিলিটি, জবাবদিহিতা, সংবিধানেই লেখা থাকবে। কিন্তু সংবিধানকে যদি আপনার ইচ্ছামতো ব্যবহার করেন, যে আমি একটা আর্টিকেল, একটা যেরকম আপনার ওই যে 11টা খুব ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে বাতিল করে দেওয়া হচ্ছে, এবং সংবিধানের 93 আর্টিকেল 93-কে দেখিয়ে যে 30 দিনের মধ্যে না হলে পরে এটা ল্যাপস হয়ে যাবে। কিন্তু ওখানেও বিএনপি জিনিসটাকে খুব পরিষ্কার করে নাই, কারণ জনগণের কাছে আসল কথা কি, আপনি যদি জনগণকে নানা রকম আপনার বাক্যের দ্বারা সংবিধানকে দেখিয়ে এবং সেটার একটা ইন্টারপ্রিটেশন দিয়ে মানুষকে কিন্তু বোকা বানানো খুব সহজ হয়। আর বিশেষত আমাদের এমপিরা তো আপনার আর্টিকেল 70-র জন্য একটা কথাও বলবে না। এখন আপনি এখানে বলেছে যে ওগুলি ল্যাপস হয় নাই, আসলে আমরা ওটাকে ডিলে করছি। আমাদের একটা 14 সদস্যের একটা কমিটি হবে, সেই কমিটি ওটাকে যাচাই বাছাই করবে আবার, এবং আপনার যদি কিছু বাদ দিতে হয় বাদ দেবে, কিছু দিতে হয়, মানে সোজা কথা হলো যে জিনিসটা আমরা দেরিতে করব, মানে দেরি তো না, মানে বুঝে শুনে করব, এরকম একটা কথা। মানে আমি বলবো এটা বুঝ দেওয়ার মতো, মানুষকে প্যাসিফাই করার জন্য এই কথাটা আমার মনে হয়েছে, কথাটা যেটা প্যাসিফাই করার জন্য বলা হয়েছে। কারণ ওই সমস্ত যে সমস্ত অধ্যাদেশগুলি তারা বাতিল করেছেন বা ল্যাপস করেছেন, সেগুলি কিন্তু আমাদের রাষ্ট্রের নতুন যে আপনার রাষ্ট্রের কথা বলা হয়েছে, রাষ্ট্র বা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার কথা বলা হয়েছে, মানে যে নয়া বন্দোবস্তের কথা, নয়া বন্দোবস্ত। হ্যাঁ, এই নয়া বন্দোবস্ত হচ্ছে সুশাসন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা অধ্যাদেশ আপনার গুরুত্বপূর্ণ, বরঞ্চ তারা আপনার এই অধ্যাদেশের যেটাকে কোর্টকে যেটাকে স্বাধীন করার যে অধ্যাদেশটা ছিল সেটাকেও তারা আপনার বাতিল করে দিয়েছে, সচিবালয় করে নাই, এবং জজদের কি করে আপনার নিয়োগ হবে সেটাও তারা আগেরটা রেখে দিয়েছে। যে কোনো সংবিধানে, ধরেন আপনার নেপাল তো সেদিনই কনস্টিটিউশন তৈরি করলো। নেপাল কিন্তু অনেক দিন ধরেই সংবিধান নিয়ে আপনার সেই 2007 সাল থেকে প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলি পারে নাই, দ্বিতীয়টা করার পরে সেটা তো অনেক ঝামেলা হয়েছে তাদের। কিন্তু হয়, একটা সংবিধান তৈরি করতে গেলে বহু মতকে আপনার অ্যাকোমোডেট করতে হয় সংবিধানের ভিতরে। তবু তারা 2015 সালের সংবিধানটাকে আপনার ওটাকে তারা অ্যাডপ্ট করেছে, এবং ওই সংবিধানের দ্বারাই নেপাল এখন পরিচালিত হচ্ছে। সেখানে কিন্তু আপনি যদি দেখেন, ওরা ওই আপনার জুডিশিয়ারিকে স্বাধীন করার জন্য একেবারে এক্সপ্লিসিটলি, একেবারে খোলাখুলিভাবে ব্যাখ্যা করে বলে দিয়েছে যে কীরম করে জাজদের অ্যাপয়েন্টমেন্ট হবে, যারা অ্যাপয়েন্টমেন্ট করে তারা কারা, এবং এই জুডিশিয়ারির উপরে এক্সিকিউটিভের কোনো কন্ট্রোল থাকবে না, সচিবালয় থাকবে, ইত্যাদি ইত্যাদি। স্বাধীন বিচার ব্যবস্থা হলো আপনার একটা গণতন্ত্রের মূল ভিত্তি। সেটাই যদি আপনি না দেন, আপনি সেখানে বলেন যে আমি সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিলাম, এবং কিভাবে আপনার জজরা আপনার নিয়োগপ্রাপ্ত হবে সেটা আমি আগেরটাই রেখে দিলাম, তাহলে তো আমার বলতে হয় যে আপনি তাহলে পুরোনো সংবিধান দিয়ে চলছেন, যে সংবিধান ফ্যাসিস্টের জন্ম দিয়েছিল। সেই কারণেই আমার এই সংঘাত থেকে বা আশঙ্কা থেকে আমি এই কথাটা বলেছিলাম যে আমার পদধ্বনি শুনতে পাচ্ছি। সরকার সংবিধানকে
পছন্দ মতো ব্যবহার করছে। বিরোধী দলও কি তাই করছে না? বিরোধী দল এই সংবিধান মেনে শপথ নিল, কিন্তু তারা আবার এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়। ফলে সেই কনসেনসাসটা সংসদে তৈরি করা যাচ্ছে না কেন, যখন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হলো নির্বাচনের পর? যাচ্ছে না এই কারণে যে আপনার বিএনপি 2/3 মেজরিটি নিয়ে এখানে সংসদে এসেছে। যদি আপনার 2/3 মেজরিটি না পেত তারা, তাহলে কিন্তু আপনার অপোজিশনের সঙ্গে অনেক ব্যাপারেই তাদের কম্প্রোমাইজ করতে হতো। কিন্তু এটা তো পিপলস ম্যান্ডেট, মানে মানুষ ভোট দিয়েছে বলেই তো তারা পেয়েছে। পেয়েছে ভালো কথা, আমি সেটা তো কোশ্চেন করছি না, যদিও কোশ্চেন আছে। অনেকে বলে ইলেকশন ম্যানেজ করে হয়েছে তারা। যাই হোক, সেটার ভিতরে আমি যাব না, কারণ অন্যরকম সেরকম কোনো প্রমাণ। তবে একজন তো আপনার তাদের ইন্টারিম গভর্নমেন্ট একজন উপদেষ্টা তো সরাসরি বলেছেন যে আমরা উগ্রবাদীদেরকে ঠেকানোর জন্য আমরা নির্বাচনকে করেছি, প্রভাবান্বিত করেছি। তো প্রভাবান্বিত করতে গিয়ে তারা 2/3 দিয়েছে, কিন্তু এটা তো ঠিক করে নেই আমার মতে। কারণ 2/3 পাওয়া মানে আপনার সেটা একটা সংসদীয় স্বৈরাচারের জন্ম দেওয়া। কারণ অপোজিশনের কথা তো আপনার শুনতে হবে না, আমাদের তো সেই কালচার নাই। আপনার ইন্ডিয়া বলেন কিংবা আপনার বর্তমানে নেপালে অবশ্য অপোজিশন এখন খুব কম সদস্য গেছে। নেপালের পার্লামেন্টটা আপনার অপোজিশনকে কতখানি স্কোপ দিচ্ছে এটার সম্বন্ধে আমার সেরকম পরিষ্কার ধারণা নাই, আমি ওইভাবে ফলো করি নাই। কিন্তু আমার কথা হলো কি জানেন, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে মনে রাখতে হবে যে যারা বিরোধী দল তারাও সরকারের অংশ, এবং তারা যত কম সংখ্যাই হোক না কেন তাদের কথা আপনাদের শুনতে হবে এবং তাদের সঙ্গে মিলেমিশে আপনার সংসদে যা কিছু সিদ্ধান্ত তাই নিতে হবে। এই কালচারটা আমাদের দেশে একেবারেই না। এটা একদম স্বাধীনতার 71-এর পর থেকেই, 72 পর থেকে এটা শুরু হয়েছে। যখন আপনার শেখ মুজিবুর রহমান প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার মোটে 7 জন ছিল অপোজিশন কোনো সময়ই দেওয়া হয় নাই। অথচ ভিসাভিস এই এক্সাম্পল আমি এটা অনেক জায়গায় দিয়েছি, আবারও দেব, যে নেহেরু যখন প্রাইম মিনিস্টার ছিল ইন্ডিয়াতে, তখন তার অপোজিশন খুব কম ছিল, এরকমই ছিল আপনার বোধহয় হাতে গোনা কয়েকজন। কিন্তু রুলস অফ প্রসিডিওর অনুযায়ী আপনার অপোজিশন কতখানি সময় পাবে সেটা উনি স্ট্রিক্টলি ফলো করেছিলেন। এমনকি যখন প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টটা পাশ করে, ওটা তো ব্রিটিশের ল ছিল, এটা নিয়ে পার্লামেন্টে তুমুল তর্ক হয়েছিল ওইখানে ইন্ডিয়ান পার্লামেন্টে, যে সরকার চাচ্ছিল যে আমরা এটা রাখবো, আর বিরোধী দলের লোকেরা বলছিল যে না, এটা হলো ব্রিটিশের একটা নিপীড়নমূলক একটা আইন। প্রিভেন্টিভ ডিটেনশন মানে কি, আপনি কিছু করেন নাই কিন্তু আমি মনে করছি আপনি করবেন, সেই জন্য আপনাকে আমার প্রিভেন্ট করতে হবে। সুতরাং ইট ক্যান বিকাম ভেরি আরবিটারি। এটা নিয়ে আপনার 7-8 ঘন্টা ডিবেট হয়েছে এবং অপোজিশনকে সময় দিয়েছে। তারপরে আলটিমেটলি যখন কাউন্টার আর্গুমেন্টের পরে অপোজিশন যখন সম্মতি মানে রিলাক্টেন্টলি হলেও দিয়েছে কিংবা দেয় নাই, দিয়েছে মোস্ট লাইকলি, তখন এটা পাশ করে। আপনার একটা প্রতিষ্ঠানকে নতুন একটা রাষ্ট্রে, আমাদের রাষ্ট্র অবশ্য এখন আর নতুন না, আমাদের রাষ্ট্র তো প্রায় 55 বছর। আমরা নতুন বলতে গেলে কিন্তু এটা কিন্তু এই যে নতুন বাংলাদেশ, এটা আমার তখন পাকিস্তানের কথা মনে হয়। আমরা যখন বড় হচ্ছি তখন কিন্তু পাকিস্তান আমলে বড় হচ্ছি, তো তখন তো অনেক পলিটিক্যাল প্রবলেম হচ্ছিল আপনার। তো সবসময় ওয়েস্ট পাকিস্তানের গভর্নমেন্ট বলতো কি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলতো কি, পাকিস্তান একটা শিশু রাষ্ট্র, এই রাষ্ট্রকে আপনার এখন ডিস্টার্ব করা যাবে না, এই রাষ্ট্রকে গ্রো করে, এবং শিশু রাষ্ট্র শিশু অবস্থায় মারা গেল, শিশু আর বড় হতে পারলো না। তো আপনার সেই জন্য প্রতিষ্ঠানকে আপনার রীতিমতো সাহায্য করে, এমনকি যারা সরকারে থাকে তারা পর্যন্ত থেকে ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়। সেই রূপটা আমরা দিতে পারিনি, এবং আনফর্চুনেটলি সেই জন্য আমাদের দেশে যদি 2/3 চলে আসে, আপনি 2001-এ তো একই কাজ হয়েছে, এত ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে এসেছিল সেই সময় ওই যে বিএনপি জামাত গভর্নমেন্ট, যে তারা তো আপনার অপোজিশনকে, যদিও অপোজিশনের নাম্বার যথেষ্ট ছিল সেই সময়, বোধহয় 90-এর মতো ছিল, কাছাকাছি, হ্যাঁ, কিন্তু অপোজিশনের কোনো কথা কি গভর্নমেন্ট কগনিজেন্সে নিয়েছে? নাই তো। তো এটা তো একটা খুবই একটা
আপনার খারাপ আপনার সংস্কৃতি আমাদের দেশে ডেভেলপ করেছে। এবং আমার খুব দুঃখজনক লাগে যে এখনও আপনার সে একই সংস্কৃতি চলছে। আর জামাতের কথা যেটা বললেন যে তারাও তো একই কাজ করছে। জামাতের মুশকিলটা হয়েছে কি, জামাত ঠিক স্টেডি কোনো পথে, মানে এমন একটা হসপচের মধ্যে দিয়ে এই ইলেকশন, এই কনস্টিটিউশন, যে জামাত এবং অন্যান্য যারা ইন্ডিপেন্ডেন্ট জিতে এসেছেন তারাও আপনার কিছুটা কনফিউশনে ভোগেন বলে আমার মনে হয়। জামাত আপনার রিসেন্টলি বোধহয় আপনার ওই হাম নিয়ে একটা নোটিশ দিয়েছিল, কিন্তু নোটিশটাকে ইগনোর করেছে। তা আমরা তো জানতেও পারিনি যে তারা নোটিশ দিয়েছে। তা জামাতের এক লোক বলল, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা হাম নিয়ে এরকম হলো, তা আপনারা তো সংবিধানের সংসদে এটা উঠাবেন না? বলে আমরা দিয়েছিলাম, আমাদেরকে নোটিশটা আমরা করেন নাই, কগনিজেন্সে নেয় নাই। তাহলে আপনারা ওয়ার্কআউট করতেন। আপনি ওয়ার্কআউট মানে তো একদম চলে যাবেন তা তো না, আপনি বেরিয়ে যাবেন, আবার ঢুকবেন, অন্তত পাবলিক জানতে পারতো। সেটাও করা হয় নাই। আপনার দেখেন আমাদের আরেকটা ব্যাপারে আমার এই সরকার, সেটা বিএনপি হোক আর যেই হোক না কেন সরকার, আমাকে বলে আমি প্রচুর ক্রিটিসাইজ করি, বা ক্রিটিসাইজ মানে সমালোচনা করি বাংলায় বললে। তো কথা হলো কি, আমি বাংলাদেশের নাগরিক, এটা আমার অধিকার। সরকারকে ক্রিটিসাইজ করা আমার অধিকার। এবং যে দেশে সরকারকে জনগণ ক্রিটিসাইজ না করে সেই সরকারকে পথে আনা যায় না। একটা কথাই আছে, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ডেমোক্রেসি। সুতরাং আমি মনে করি এটা আমার অধিকার। যদি সরকার কোনো ভুল করে আমি সেটা বলবো। আপনি দেখেন নারীর অধিকার, এত ডেমোক্রেসির কথা বাংলাদেশ বলে, আমি যে বলছি যে পদ্ধতি, আমি প্যাটার্নগুলি তো একই দেখছি রে ভাই। আপনি বলেছেন যে আমরা মিনিমাম 5% মেয়ে নমিনেশন দেব মহিলা, সেখানে আপনি 3% দিয়েছেন। আর আপনার সেই আগের মতোই আপনার সেই সংরক্ষিত আসনে কেক ভাগাভাগির মতো করে জামাত কত পেল, আমি কত পেলাম, এই করে আপনি কিছু মহিলাকে ওখানে নিয়েছেন। এবং সবচেয়ে অ্যালার্মিং হলো যে আপনি এই ব্যবস্থাটা 2030 সাল পর্যন্ত রেখে দিলেন। আপনি বললেন না যেটা এই সংসদে খালি থাকবে, অথবা 2 বছর যখন নেক্সট ইলেকশন হবে তখন এটা আমরা আমূল পরিবর্তন করে নেব। একটা দেশের 50% জনসাধারণকে বাদ দিয়ে আপনি গণতন্ত্রের কথা বলেন, সেটা তো কোনো গণতন্ত্র নয়। ওটা একটা গণতন্ত্র নিয়ে একটা খেলা। আর একটা কথা হলো যে আপনারা এই যে নারীর উপর যে নির্যাতন, এই 5 মাসে কিন্তু অ্যালার্মিং রেটে মেয়েদের উপর অত্যাচার হয়েছে। এবং আপনারা অনেক কিছুই জানেন না হয়তো, জার্নালিস্ট যারা আছেন আপনারা অত, আর বিশেষত মহিলা যারা আপনার খুব প্রান্তিক জনগোষ্ঠীর মহিলা, তারা আপনাদের কাছে এগুলি বলবে না, কিন্তু আমাদের কাছে কিন্তু বলে তারা, যে কিভাবে তারা ডোমেস্টিক ভায়োলেন্সের তারা শিকার, এবং এক্সপ্লয়টেশন যে কত দূর এই প্রান্তিক জনগোষ্ঠীর মেয়েদের উপরে। আর এমনিতে তো কাগজেই উঠছে কয়েক হাজার আপনার মেয়ের উপরে আপনার নির্যাতন হয়েছে, 7,000 না 8,000 এই 5 মাসে নির্যাতন, খুন, রেপ, গ্যাং রেপ, মেয়ে বাচ্চাদের উপর অত্যাচার। সংসদে একটা কথাও নাই। তা আপনি এটাকে, আমার তো মনে হয় তাহলে এই সংসদ তো আগের মতোই। 5 মাসের কথা বলছেন, 5 মাসের পরিসংখ্যান দিচ্ছি না। এর আগে যে 1.5 বছর ইন্টারিম গভর্নমেন্ট ছিল, নারীদের নিয়ে একটা কমিশন করা হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্টের 11টি কমিশনের একটি। কিন্তু সেই কমিশনের রিপোর্ট নিয়ে তো আলোচনাই হলো না কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আপত্তির মুখে। সেটা থেকে তো ইন্টারিম গভর্নমেন্ট কার্যত এন্টারটেইন করেছে। ইন্টারিম গভর্নমেন্ট গণঅভ্যুত্থানের পর গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত হওয়া সরকার, তিনি নির্বাচিত সরকার না হলেও অনেকে বলেন যে গণঅভ্যুত্থানের উপর বড় কোনো ম্যান্ডেট নাই। সেই সরকারও কেন তাহলে নারী ইস্যু এড়িয়ে গিয়েছিল? না, আপনি বলছেন যে কোনো ধর্মভিত্তিক দল এটা, হ্যাঁ, কোনো কিছু রাজনৈতিক দল এইভাবে বলেছে এই বৈঠকে কোনো নারী থাকলে আমরা সেই বৈঠকেই অংশ নেব। হ্যাঁ আচ্ছা, আমি সেটা মেনে নিলাম। ধর্মভিত্তিক দলগুলিতে এরকম বলবে আমি এক্সপেক্ট করি। কিন্তু আপনাকে একটা কথা বলি, আমাদের যারা ধর্মভিত্তিক দল নয়, যেমন আওয়ামী লীগ এবং বিএনপি, তারাও তো নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার নিয়ে তো লিপ সার্ভিস দেয়। তারা প্র্যাকটিক্যাল কতটুকু দেখায়?
আপনার বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি যারা আপনার ধর্মভিত্তিক দল নয়, তারা তো প্রফেসর ইউনূসের উপরে অনেক রকম প্রেশার তৈরি করেছিল। এমন প্রেশারও তৈরি করেছিল যে আমার যেটা মনে হয়, যা দেখলাম, যে প্রফেসর ইউনূস তখন ছেড়ে দে, মাকে দে বাচ্চি, আমি এখন যেতে পারলে বাচ্চি। রোজ আপনার ডেমনস্ট্রেশন হচ্ছে, রোজ দাবি দাওয়া। দাবি দাওয়াগুলি গেল কই? আপনার প্রফেসর ইউনূসকে কি কাজ করতে দিয়েছে? রাজনৈতিক দলগুলি কাজ করতে দেয় নাই ওনাকে। ওনাকে সব দিক থেকে বাধা দেওয়া হয়েছে। একটা সংস্কারে নিয়ে উনি নেমেছিলেন। আপনার ব্যুরোক্রেসি বাধা দিয়েছে, আপনার পলিটিক্যাল পার্টি বাধা দিয়েছে, আর্মির ভিতর থেকে সেরকমভাবে সাপোর্ট আসে নাই। তো সেইখানে আপনার এত যখন ধর্মভিত্তিক দল যারা না, তারা এত কিছু প্রেশার দিতে পারলো, আর কোন ধর্মভিত্তিক দল কি বলেছে ওটাতেই সবাই মিলে একেবারে সাকাম করে গেল। মানে মনে মনে তারাও একই পথের পথিক। নারীর অধিকার বা নারীর স্বাধীনতা নিয়ে আমাদের যে সমস্ত দলগুলি বলে যে আমরা আপনার মধ্যপন্থী বা সেন্ট্রাল লেফট বা সেন্ট্রাল রাইট, তাদের অ্যাটিটিউড একই। পলিটিক্যাল পার্টি হলো আপনার, এটাকে আমরা বলি যে গেটওয়ে ফর দি পিপল টু গেট ইনভলভ ইন দ্য পলিটিক্স ইনক্লুডিং উইমেন। সেই গেটগুলি কিন্তু মেয়েদের জন্য বন্ধ। আপনার ১/১১ সরকার মেয়েদের ইয়ের জন্য, ক্ষমতায়নের জন্য আপনার পিপুলস রিপ্রেজেন্টেটিভ অর্ডারে এনেছিল না, পরিবর্তন এনেছিল না, যে প্রত্যেকটা কমিটিতে 33% মেয়ে থাকতে হবে, নমিনেশন দিতে হবে। একটাও কি মেনেছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ ক্ষমতায় এসে একটাও তো মানে নেই। আর এই আওয়ামী লীগ যেটা করেছে এই সরকারও তাই করছে। আপনার যা যা প্রতিজ্ঞা করেছে কিছুই রাখছে না। কিন্তু এগুলো মানার জন্য তো একটা ম্যান্ডেট পেয়েছিল, পরিস্থিতি পেয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট, তারাও কেন করতে পারলো না? ইন্টারিম গভর্নমেন্টকে তো চাপের মুখে ছিল অন্যরা। ইন্টারিম গভর্নমেন্টকে তো আপনার যেসব ব্যাপারে তারা চাপ দিয়েছে সেখানে তো ইন্টারিম গভর্নমেন্ট সাকাম করেছে। ইন্টারিম গভর্নমেন্ট একা একা যদি এটা করে, তাহলে একদিকে আপনার উগ্রবাদীরা আপনার তাকে চেপে ধরতো, আর একদিক থেকে সেরকম সাপোর্ট এরাও দিত না। আমি কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তারা যখন বলে নারীর অধিকারের কথা, আমি এটার মধ্যে কিন্তু তাদের কথা এবং কাজের মধ্যে অনেক ফাঁক দেখি। উগ্রবাদীরা অন্তত বলে দেয় যে আমরা এইটা করব মেয়েদের ব্যাপারে, আপনি ইউ ক্যান বি কেয়ারফুল, যে এটা আমার শত্রু। কিন্তু আপনি যখন মুখে এক কথা বলেন, কাজে আর এক কথা বলেন, তখন কিন্তু আমরা অনেক বেশি হতাশ হই। উগ্রবাদীরা কি বলবে সেটা তো আমরা জানি। এই আলোচনায় বেশ কয়েকবারই উগ্রবাদীদের কথা এলো। ঠিক উগ্রবাদ না, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই, কার্যত 5ই আগস্টের পর থেকেই অসংখ্য চিহ্নিত সন্ত্রাসী কাজে জড়িত এমন মানুষ জেল থেকে বেরিয়েছেন, অনেকের জামিন হয়েছে যারা চিহ্নিত। এবং বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক ধরনের ডানপন্থার উত্থান হয়েছে। আমরা নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরকে ঢাকা শহরের রাস্তায় মিছিল করতে দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা নেয়নি। অসংখ্য মব হয়েছে, প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রকাশ্য কোনো ব্যবস্থা আমরা নিতে দেখিনি। এই যে ডানপন্থার উত্থান, এইটা কি আসলে হঠাৎ করে হলো, নাকি এটা ছিলই, আমরা একটু তুষে আগুন দিলাম? এবং এটা সামনের দিনে বাংলাদেশের জন্য কতটা অ্যালার্মিং? না শোনেন, সব কিছু আমরা এখন অন্তর্বর্তী সরকারের ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছি। হিজবুল তাহরির কবে ছিল না বাংলাদেশে? আওয়ামী লীগের আমলে আমি যখন নর্থ সাউথে কাজ করেছি, সেই সময় আমি তাদের লিফলেট দেখেছি ইউনিভার্সিটি ক্যাম্পাসে, সেই সময়। এবং অনেক সময় আমাকে আমার দারোয়ান বলেছে যে তারা হুন্ডায় করে যাওয়ার সময় এরকম লিফলেট দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে সবসময় ছিল। আর আপনার এই যে উগ্রপন্থী হিজবুল তাহরির, আর একটা জেনে গেছে সালাফি গ্রুপ যারা আছে, পৃথিবীর সব দেশে কিন্তু এরকম উগ্রপন্থী দল আছে। এবং এই দলগুলিকে আপনি কিভাবে কন্টেইন করবেন সেটাই তো বড় কথা। হ্যাঁ, মানে এইটার কাউন্টার করার না, এটার জন্য আপনার শুধু প্রফেসর ইউনূস আপনার নেয়নি বলে আমরা তাকে দায়ী করতে পারবো না। কারণ এদেরকে আবার আর একটা জিনিস যেটা আওয়ামী লীগ ভুল করে ফেলেছিল এই 16 বছরে, এই উগ্রবাদীকে দমনের নামে তারা আবার তাদের অপোজিশনের লোকদেরকে আপনার হ্যারাস করেছিল জঙ্গি নাটক সাজিয়ে।
তো জঙ্গি নাটক সাজিয়ে যখন আপনি উগ্রবাদী দমনের নামে আপনার পলিটিক্যাল অপোজিশনের লোকদেরকে ধরেন, তখন এটার তো অনেকটা আপনার যেটাকে বলে রেজন ডেট্রা যেটাকে বলে, সেটা অনেকটা আপনার ডাইলুটেড হয়ে যায়। তো কজ অ্যান্ড কনসিকুয়েন্সের ভিতর দিয়ে আপনার দেখতে হবে। আপনি যদি সেই সময় শুধু তাদেরকে ধরতেন যারা উগ্রবাদী, তা না ধরে আপনার অপোজিশনের লোকদেরকে ধরেছেন, বিএনপির লোক, জামাতের লোক, তারপরে আপনার ওই যে ভদ্রলোক যিনি আইজি ছিলেন, ওনার বইতে উনি লেখেন নাই যে উনি একটা বাড়িতে মানে জঙ্গি, তখন শেখ হাসিনা বলেছিল এত কাছে, শহরের এত কাছে জঙ্গি নাটক সাজানোর কী দরকার ছিল। আপনি তো সেখানে ডাইলিউট করে দিচ্ছেন জিনিসটাকে। আপনাকে যদি আমি ধরতে চাই, তাহলে আমার তো এনাফ সেই জাতীয় কনভিন্সিং পাবলিক মাইন্ডে সেই কনভিন্সিং জিনিসটা আপনার প্রমাণ করতে হবে। যেরকম আমি একটা টক শোতে বলেছিলাম খালেদ মহিউদ্দিনের, যখন এই জঙ্গি নাটকগুলি হচ্ছে, আমরা আচ্ছা এত জঙ্গি ধরছে, আমরা ওদের পরিচয় পাচ্ছি না কেন? ওর টেলিভিশনে সে তো বলবে যে কারা এই জঙ্গিদের। ধরেন আমরা বিদেশে যখনই কোনো আপনার এই যে রেডিকাল লোকদেরকে ধরে, তাদের আগা মাথা কুল ঠিকুজি কুলুজি সব কিছু বের করে পাবলিককে জানিয়ে দেয়। সুতরাং পাবলিকের মনে একটা কনফিডেন্স আছে যে উগ্রবাদীদেরকেই তারা ধরছে, ইনোসেন্ট লোকদেরকে ধরছে না। এই বিশ্বাসটা তো ভেঙে দিয়েছে। এখন ওই যে আপনার উগ্রবাদীর নামে অপোজিশনকে, এখন যদি আপনার প্রফেসর ইউনূস যদি আপনার উগ্রবাদী ধরতেন এবং তারপরে সবাই মিলে বলতো উনি তাহলে ইলেকশন দিতে চান না, সেই জন্য উনি এই নাটক সাজাচ্ছেন, আপনি তো অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড করেই রেখে গেছেন শেখ হাসিনা। না, তিনি নাহলে শেখ হাসিনার আমি বিশ্বাসটা নষ্ট হলো বলছেন, কিন্তু মানে ইন্টারিম গভর্নমেন্ট কি সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারতো না? 18 মাসের মধ্যে এটা সম্ভব। বিশেষ করে যিনি কন্টিনিউয়াস আপনার চাপের মুখে ছিলেন, যা করছেন সবই তো তার দোষ ছিল। ডক্টর খলিলুর রহমানকে আপনার অ্যাডভাইসার করে আনার সঙ্গে সঙ্গে বিএনপির লোকজন ঝাঁপিয়ে পড়লো, এখন আবার তাকে ফরেন মিনিস্টার করে রেখেছে। কথার কাজে মিল থাকতে হবে না রে ভাই, তাহলে আপনার পাবলিক কনফিডেন্সটা কোথা থেকে আসবে? গভর্নমেন্টের উপরে তো পাবলিক কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাবলিক কনফিডেন্স তো আপনি এভাবে নষ্ট করেন। আপনি এক কথা আজকে বলছেন ডক্টর খলিল থাকলে পরে একেবারে বাংলাদেশের সিকিউরিটি একেবারে সমুদ্রে চলে যাবে, আবার তাকে ফরেন মিনিস্টার করেছেন এবং সাকসেসফুল ফরেন মিনিস্টার। বিএনপি এখন তার প্রশংসা পঞ্চমুখ। তাহলে আমরা ব্যাকট্র্যাক করে রেকর্ডটা শুনিয়ে দিই, শুনিয়ে দিলে তো আমার অপরাধ হয়ে যাবে। আপনি আমাকে ক্রিটিসাইজ করছেন। ক্রিটিসাইজ করার অধিকার আমার আছে, আমি সেটা বিশ্বাস করি। এবং ক্রিটিসাইজ করলে সরকার যে মনক্ষুণ্ণ হয় কিংবা মনক্ষুণ্ণ হয়ে কোনো পাল্টা ব্যবস্থা নেয়, সেরকম ইতিহাস তো আমরা আগে দেখেছি। সেইটা কি আপনি এখনও দেখেন? না, সেটা আমি দেখি না, কিন্তু আমাকে কেউ কেউ বলেছে যে আপনি সমালোচনা করেন। তা আমি বললাম দেখেন, সমালোচনা কে করে? সে আপনার বন্ধু, কারণ আপনার ভুলগুলি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি তো বলছি না আমার কোনো নেগেটিভ সমালোচনা করার সময় তো করি নাই, আমি তো পজিটিভ সমালোচনা করি। এই যে সংস্কারগুলি করছে না, এটা তো আমি মনে করি দেশের জন্য ক্ষতিকর। আপনার জুলাইয়ের জন্য, যে জুলাই এত বাচ্চা কাচ্চা মারা গেছে, এত লোক, সেদিনও দেখলাম, আজকেই বোধ না কালকে দেখলাম 1.5 বছর পরে একটা মা আপনার তার সন্তানের কবর খুঁজে পেয়েছে, খুঁজে পাচ্ছিল না, সে কবরের উপর যে সে উপর হয়ে পড়েছে, এটা কি মর্মান্তিক দৃশ্য। আমি নিজে একজন মা, আমি জানি। এইটার আপনার সংস্কারগুলি আপনি বলছেন যে এটা ডিলে করছেন, আমরা দেখছি, আমরা করছি, এটা আমি বললে পরে কি আমি কি বিএনপির ভালোর জন্য বলছি না? আমি তো দেশের জন্য বলছি, এবং দেশের দায়িত্ব আপনি নিয়েছেন, সুতরাং আপনি করেন। এটা করলে পরে আপনার দেশের উপকার হবে, আপনার পার্টির উপকার হবে। এটা তো আমি তাকে কোনো শত্রু হিসাবে কিছু বলছি না, আমি তো তাকে এটা বলছি না যে আপনারা এমন কিছু করছেন যে আপনাদের এখনই কিছু না, আমি তো আপনাদের বন্ধু, আপনাদের বন্ধু বলেই তো আপনাকে আমি, ইয়োর ফ্রেন্ড ইজ ইয়োর ক্রিটিক ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। আপনি তখন জওহরলাল নেহরুর পার্লামেন্টের উদাহরণ দিচ্ছিলেন যে সেখানে একটা বিল নিয়ে অনেক আলোচনা হয়েছে। সম্প্রতি একটা অধিবেশন শেষ হলো, বাজেট অধিবেশন গেল, তারও আগে একটা অধিবেশন হয়েছিল, এবং বাংলাদেশের অতীত সকল সংসদই তো আপনার দেখা হয়েছে। বাংলাদেশের সংসদ সদস্যরা
তারা আসলে কতটা জানেন যে একজন সংসদ সদস্যের কাজ কি, তিনি যে ল মেকার, তিনি যে আইন প্রণয়ন করবেন, সংসদে বসে আইন নিয়ে কথা বলবেন, মানে স্কুল কিংবা কালভার্ট ব্রিজ এইগুলো বানানো যে সংসদ সদস্যের কাজ না, সেই কোয়ালিটেটিভ জায়গা থেকে আপনি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে কিভাবে মূল্যায়ন করবেন? না, আমাদের সেরকমভাবে যেহেতু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং আমাদের দেশের রাজনীতিটা পরিচালিত হয়েছে জনগণের জন্য নয়। রাজনীতি এবং রাজনীতিবিদরা পরিচালিত করেছেন তাদের নিজেদের বাংলায় কি বলবো, আমার সেলফ অ্যাগ্রান্সমেন্ট বা নিজেদের সুযোগ সুবিধা বা নিজেদের স্বার্থ দেখার জন্য, ব্যাংক ব্যালেন্স বাড়ানো ইত্যাদি করার জন্য। সেই কারণে আমাদের দেশে সেই যেহেতু পার্লামেন্টের তৈরি হয় নাই, সিজন পার্লামেন্টের। শেখ মুজিবের ক্যাবিনেটে কিছু ছিল, ওই পাকিস্তান আমল থেকে যেরকম সুরঞ্জিত সেনগুপ্ত আরও অনেকে ছিলেন যারা আপনার সিজন পার্লামেন্টেরিয়ান বলে এদেরকে। এরা কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করতে পারতো সরকারকে, সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করার সাহস রাখত। আমাদের রাজনীতিটা হয়ে গেছে এখন আপনি যে সংসদে আপনার কত হাজার কোটি টাকা ঋণ খেলাপি আপনার সংসদ সদস্য আছে, তো সেই সংসদ কি আপনি মনে করেন যে কালভার্ট ব্রিজ বানান নিয়ে কথা বলবে, নাকি আপনার ফরেন পলিসি কিংবা এটার জন্য তো আপনার পড়াশোনা করার দরকার হবে, গবেষণা করার দরকার হবে, চিন্তা করার দরকার হবে। তার নিজের মিনিস্ট্রিতে উনি নিজে একটা সেল তৈরি করবেন। কিন্তু আমি যদি আমার নিজের স্বার্থ নিয়ে 24 ঘন্টা ব্যস্ত থাকি, তখন আমি অন্যদিকে কী করে নজর দেবো? না, আমি এই পার্লামেন্টে সেরকম সিজন পার্লামেন্টিয়ান খুব কম দেখছি। জামাতেরটা আমি বুঝতে পারি, কারণ ওরা এই ফর দ্য ফার্স্ট টাইম ইয়েতে আসছে। তা নাহলে কেউ কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে আমাদেরকে ওয়াশিং মেশিন দেবেন আর মাইক্রোওয়েভ দেবেন? এটা যে কতখানি নোভিস। তো জামাত তো এই সর্বপ্রথমই অবশ্য 2001 তারা এসেছিল, কিন্তু সেই সময় কিন্তু জামাতের টপ লিডাররা আপনার পার্লামেন্টে ছিল। এখন যারা এসছে তারা মানে বোধহয় আশাই করতে পারেনি যে আমরা আসতে পারবো, এরকম আর কি। হয়তো ফার্স্ট টাইম হয়তো তারা এখানে পার্লামেন্টে এসেছেন। কিন্তু বিএনপিতে তো সিজন পলিটিশিয়ান থাকার কথা। তো নমিনেশনের সময় কাদেরকে নমিনেশন দিয়েছে? যারা খালি ব্রিজ কালভার্ট যেখানে প্রকল্প এগুলি নিয়ে ব্যস্ত, পলিসি নিয়ে কথা বলছে না। আপনার এই যে আপনার জামাতের থেকে তো একটা দাবি তো অবশ্যই ওঠানো উচিত যে প্রফেসর ইউনূস যে গভর্নমেন্ট যে আপনার ওই যে ইউএসের সঙ্গে যে চুক্তিটা করে গেছে, হ্যাঁ ওই চুক্তি প্রসঙ্গে আসতাম, আর্ট এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, হ্যাঁ এটা নিয়ে তো তুমুল আলোচনা, তুমুল সমালোচনা আর কি, যে দেশ বিক্রি হয়ে গেছে। এমনকি সব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও এটার সমালোচনা করেছেন। অনেকেই ইদানিং বলছেন 3-4 জন যে আমরা জানতাম না এই চুক্তিটা এইভাবে হয়েছে। এটার মধ্যে এরকম একটা লেম এক্সকিউজ আমি কোনোদিন শুনেছি, আমাদের দেশের লোকরা সেটাই করে। আমি একটা মিটিংয়ে বসে আছি, হ্যাঁ আমি আপনার সঙ্গে ডিসএগ্রি করছি অথবা আমি জানছি না, দেন তোমার রিজাইন দেওয়ার কথা, যে আপনি আমাকে আন্ডারমাইন করেছেন, আমি যে কাজের জন্য আপনি আমাকে নিয়েছেন সেটা আন্ডারমাইন করে আপনি আমার পিছন দিয়ে আপনি একটা এগ্রিমেন্ট করেছেন, আমি রিজাইন দিলাম। এখন ক্ষমতা চলে যাওয়ার পরে যদি এগুলি বলে, সেগুলি আমি কোনো গুরুত্ব দিতে চাই না। আমি জানতাম না, এটা তো বাচ্চারা বলে না, এটা তো ক্যাটাগরিক্যালি ধরেন বলতে পারি আপনাকে। পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আমার এই অনুষ্ঠানে বসে ফরিদ আক্তার যিনি উপদেষ্টা ছিলেন, এই 3 জন তো স্পষ্টভাবেই বলেছেন যে, ফরিদ আক্তার বলেছেন আমার এই অনুষ্ঠানে এসে যে আমি আমার জায়গা থেকে যতটুকু কনসার্ন দেওয়া দিয়েছি কিন্তু সেগুলো কগনিজেন্সে নেওয়া হয়নি। ডক্টর আসিফ নজরুলও বলেছেন এই চুক্তি সম্পর্কে তিনি জানতেন না। পররাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন 3 বার, তাকে প্রফেসর ইউনূস রিকোয়েস্ট করে রেখেছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি উপদেষ্টা হয়ে পদত্যাগ করতে চেয়েছেন, তাকে প্রফেসর ইউনূস অনুরোধ করে রেখেছেন। কিন্তু তারা তো এটা বলছেন যে তারা এই চুক্তি সম্পর্কে জানতেন না। শোনেন, আপনার এটা হলো আপনার যেহেতু এখন ক্ষমতায় নাই, ক্ষমতায় থাকলে পরে আবার অন্য সুরে কথা বলতেন, আই এম শিওর অ্যাবাউট ইট। কারণ আপনার বাংলাদেশে কোনো দিনও কোনো মন্ত্রী তার পদ থেকে পদ ত্যাগ করে চলে গেছে এরকম কোনো এক্সাম্পল নাই। খালি শুনবেন
যে আমি করতে চেয়েছিলাম। তৌহিদ হোসেন বলেন আমি 3 বার করতে চেয়েছিলাম। তো হু প্রিভেন্টেড ইউ? প্রফেসর ইউনূস যদি আমাকে বলে যে তুমি গিয়ে আগুনে ঝাঁপ দিয়ে পড়ো, আমি সেটা শুনবো? আমার নীতির বিরুদ্ধে একটা কাজ হচ্ছে, এত বড় একটা চুক্তি হচ্ছে যেটা আমি ফরেন মিনিস্টার, আমি এগ্রি করছি না, ওরা তো দেন অ্যান্ড দেন রিজাইন দেওয়ার কথা। এগুলি বাংলাদেশের পলিটিক্সে চলে, বুঝলেন? বাংলাদেশের পলিটিক্স হলো কি, আমি হিরো সাজতে হলে আমার একদল স্তাবক থাকবে, আমি তখন বলবে ভাই আমি কিচ্ছুই জানতাম না, আর স্তাবকরা তখন ঢোল বাজাতে শুরু করবে অ্যান্ড হি উইল বি স্লিপিং ভেরি নাইসলি। কিন্তু তারা তো কেউ পলিটিশিয়ান ছিলেন না। পলিটিশিয়ানের দায়িত্ব নিয়েছিলেন তো, দায়িত্ব তো নিয়েছিলেন, ক্যাবিনেট তো তারা, তাই না? তো ক্যাবিনেটের মিনিস্টার হলে পরে তার একটা দায়িত্ব আসবে না? আপনি ইউ ডোন্ট হ্যাভ টু বি পলিটিশিয়ান, বাট আপনি তো একটা দায়িত্ব নিয়েছেন। আপনার হয়তো পার্লামেন্ট নাই, কিন্তু আপনার তো জনগণের ইয়েতে ম্যান্ডেটে তো আপনি দায়িত্ব নিয়েছেন। তা আপনি এই কথাটা আমি মানতে রাজি না যে আমরা জানতাম না। তবে ফরিদা যে কথাটা বলেছে আমি শুনেছি, ফরিদা আপনার এটা একটা ফেসবুকে আমি দেখলাম, বলেছি যে আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি, আমি পারি নাই। আপনি রিজাইন দিতেন। আমি পারলাম না স্যার, আমাকে মাফ করেন, আমি এই দায়িত্বভার নিতে পারবো না, কারণ এটা আমার উপর বর্তাবি। আমি যখন এই ক্যাবিনেটে আছি, ক্যাবিনেটে কালেক্টিভ, আরেকজন বলেছে যে ওনাদের কিচেন ক্যাবিনেট ছিল, তো আমি জানতাম না কিচেন ক্যাবিনেট ছিল। এগুলি না আপনার বাংলাদেশের রাজনীতিতে খাটে, কিন্তু আপনার এমনকি ইন্ডিয়ান রাজনীতিতেও এগুলি খাটে না। যে আমি জানতাম না ক্যাবিনেটে কী হয়েছে, আমি জানতাম না, আমাকে উনি অনুরোধ করেছেন বলে আমি থেকে গেছি। আমি থেকেছি কারণ আমার পাওয়ারটা ভালো লেগেছে। যখন পাওয়ারটা শেষ হয়ে গেছে, তখন আমি এখন লোকের চোখে একটুখানি হিরো হওয়ার চেষ্টা করব। এটাই হলো আসল কথা। এই সমস্ত রাজনীতি আমাদের কালচারে এস্টাবলিশড হয়ে গেছে। আমি বহু লোকের মুখে শুনেছি আমি রিজাইন দিতে চেয়েছিলাম, ভাই আপনি দিলেন না কেন? আপনাকে কে বেঁধে রেখেছিল? আপনি ঋণখেলাপিদের কথা বলছিলেন যে সংসদে ঋণখেলাপি আছে হাজার হাজার কোটি টাকা। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন এই সংসদে কোনো ঋণখেলাপি নেই, ঋণগ্রস্ত থাকতে পারেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী এখন সব ব্যাপারে কথা বললে পরে আমরা কী করতে পারি? উনি যদি ওনার নিজের মন্ত্রণালয়ে মনোযোগ দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। কারণ 5 মাসে কয় হাজার খুন হয়েছে সেটার হিসাবটা ওনাকে আগে দিতে বলেন। ঋণ খেলাপিরা কী করেছে, তারা ঋণগ্রস্ত কি না, এই এক্সপ্লানেশন তো ওনার দেওয়ার কথা না। ফার্স্ট অফ অল এরকম একটা ঘুরিয়ে কথা বলার কোনো মানে হয় না। আপনার ঋণটাকে করে এনেছেন, ওটাকে জানি কী বলে, রিশিডিউল, বাংলাতে তফসিলি কারণে পুনঃতফসিলি করে নিয়ে এসেছেন। তাতে আপনি ঋণ খেলাপি নয়, আপনি টাকাটা শোধ দিয়েছেন। টাকাটা শোধ দিলে সে না আপনি ঋণ খেলাপি নয়। তো ওনার ওই সংবিধানের এক্সপ্লানেশনের মতো এটা। উনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন, মানে একটা আর্গুমেন্টের জায়গায় আর একটা কাউন্টার আর্গুমেন্ট নিয়ে আসেন একটার পর একটা, এবং তখন জনগণ কনফিউজড হয়ে মনে করে যে এটাই বোধহয় ঠিক, কিন্তু আসলে লোকে কনফিউজড হয় না। উনি যখন অতটা হয় না যতটা উনি মনে করেন, যেরকম উনি বলেছেন যে না তারা ঋণগ্রস্তটা কেউ বিশ্বাস করেছে বলেন আপনি? আমার তো মনে হয় না একটা লোকও বিশ্বাস করেছে। সবাই জানে যেখানে কত হাজার হাজার কোটি টাকার ঋণগ্রস্তরা আপনার পার্লামেন্টে বসে আছে, তারা কি নিজের স্বার্থ দেখবে নাকি দেশের স্বার্থ দেখবে? স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ যেহেতু এলো, আইন শৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ। 5 অগস্টের পর কার্যত পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল, আইন শৃঙ্খলার যে কাঠামো সেটিই ভেঙে পড়েছিল। আশা করা হয়েছিল নির্বাচিত সরকার এলে এই আইন শৃঙ্খলা আবারও রিভাইভ করার চেষ্টা করবে। কিছু উদ্যোগ আমরা দেখেছি, সেটা হচ্ছে পুলিশের পোশাকের রং পর্যন্ত। অন্তর্বর্তীকালীন সরকার রং পাল্টেছিল, বিএনপি এসে আবারও রং পাল্টাচ্ছে। পোশাকের রং পাল্টালে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়? এটা তো একটা খুবই হাস্যস্কর কথা। পোশাকের সঙ্গে কি আসে যায়? এগুলি খালি প্রকল্প আর কি। একবার পোশাক বদলাতে তো আপনার কতজন আপনার ঠিকাদারি পাচ্ছে, কতজন এটার লাইসেন্স পাচ্ছে আমরা তো জানি না। তবে টু টেল ইউ দ্য ট্রুথ, এখন যে পোশাকটা দিয়েছে পোশাকটা আমারও পছন্দ হচ্ছে না। কেমন যেন একটা গ্রে কালারের, মানে সাধারণ জনসাধারণের কাছ থেকে তাদেরকে ডিস্টিংগুইশ করা যায় না। তো সেটা রং সিলেক্ট করার সময় সাবধান হওয়া উচিত ছিল। এত টাকা খরচ করে পোশাকের রং বদলে আবার টাকা খরচ, বাংলাদেশের জনগণের টাকাকে এইভাবে খরচ করা
উচিত? আমার তো মনে হয় না। এটা ভেবেচিন্তে কাজ করা উচিত। তো আপনার যে কোন পোশাকটা আপনার পুলিশকে স্মার্ট দেখাবে, কিছুটা অনেকটা আছে না পোশাকের উপর নির্ভর করে অথরিটি একটা। তাহলে মিলিটারি যখন পোশাক পরে, একজন মিলিটারি অফিসার যখন সিভিলিয়ান পোশাক পরে থাকে একদম অন্যরকম লাগে দেখতে, তাই না? আবার যখন সে কমব্যাট ড্রেস পরে তখন একদম মনে হয় যারে বাপরে, তো একটা বিরাট অথরিটি নিয়ে চলছে, ইজ এ ভেরি মানে কারেজিয়াস ম্যান আর হোয়াট নট, সেই এই করতে পারবে সেই করতে পারবে। তো ওরকম কিছু একটা চিন্তা ভাবনা। এভাবে টাকা আপনার, আমি বলবো এটা স্কোয়ান্ডারিং অব দি মানি। কিন্তু মূল জায়গায় কতটা নজর দেখলেন আইন শৃঙ্খলা মূল পরিস্থিতি? জায়গায় শৃঙ্খলা বাংলাদেশে খুব খারাপ অবস্থায় আছে। এখন খারাপ অবস্থায় থাকার অনেকগুলি কারণ আছে, সেটাও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের জানা দরকার। যেরকম ধরেন, আপনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছেন। হাজার হাজার আওয়ামী লীগের কর্মী আছে এখানে, তাদের মধ্যে সন্ত্রাসী অনেক আছে, তারা তো দেশে স্টাবলিশ করার চেষ্টা করবে। দ্বিতীয় কারণ হলো আপনার মাদক আপনার এমনভাবে ছড়িয়ে গেছে বাংলাদেশে যে আমি তো উত্তর বেঙ্গলের লোক, আমি বগুড়ায় আমার দেশ, কাছে হলো রংপুর, বুঝলেন, দিনাজপুর, এসব জায়গায় আমি শুনেছি যে গৃহবধূরা পর্যন্ত এখন আপনার ড্রাগ খায়। সারাদিন কাজ টাজ করে এই সন্ধ্যাবেলার বসে আগে যেরকম পান টান খেত, ওরকম বসে বসে 20 টাকা 30 টাকায় পাওয়া যায় আপনার গাঁজা আর বর্ডার দিয়ে, মানে ঢোকে তো আপনার এই কক্সবাজার রুট দিয়ে, কিন্তু পেটলারটা তো ওই পর্যন্ত নিয়ে যায়। এমনকি ওইখানে ল্যান্ড বর্ডার দিয়েও তো আপনার ড্রাগ ঢোকে, অন্য জাতীয় ড্রাগ। কিন্তু এত বেশি ড্রাগ বাংলাদেশে এখন। আমার বাসার সামনেই ওই আমি থাকি ধানমন্ডিতে, একটু দূরে 6 নম্বর রোডের মোড়ে গেলে পরে আপনি বুঝতে পারবেন যেখানে গাঁজা খাচ্ছে, ধোঁয়ায় আচ্ছন্ন, ওপেনলি ইয়াং ছেলেরা বসে বসে। এত বেশি, অনেক খুন খারাপই কিন্তু হচ্ছে আপনার এই মাদকের নেশা থেকে। মানে মাদকের টাকা পাচ্ছে না, বাবা মাকে খুন করে দিচ্ছে, অথবা মাদক খেয়ে খুন করে দিচ্ছে। গ্যাং তৈরি হয়েছে, মাদকের কন্ট্রোল দরকার। সেদিন গয়েশ্বর রায় পার্লামেন্টে ঠিক কথা বলেছে যে আপনার বাড়ির সামনে দিয়েই তো মাদক যাতায়াত করে, আপনি নিশ্চয়ই তাদেরকে চেনেনও নাকি চেনেন না। আগে তো বধির ছিল, এখন বধির জায়গা তো কেউ নিয়েছে। একটা স্টাডিতে বেরিয়েছে যে এখানে প্রায় কয়েক হাজার আপনার পেডলার আছে। সেই পেডলারদের রাজনৈতিক নেতারা যে 712 জন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এই সমস্যাগুলো, এই মাদক যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, এদেশের ক্রাইমও কমবে না, আর এদেশটা আপনার ধ্বংস হয়ে যাবে। এই সমস্যাগুলো তো আমরা জানি, সমাধানটা কি আমরা জানি, কিংবা সমাধানটা কি আমরা খুঁজি? মানে রাষ্ট্র কি খুঁজছে? দেখি না তো সেরকম খোঁজার সেরকম প্রচেষ্টা হচ্ছে। এখন তো পুলিশও তো আপনার ড্রাগ পেডলিং করে, পুলিশও তো ড্রাগ বিক্রি করে। তা আপনার যে সংস্কারের কথা বলা হয়েছিল যে পুলিশকে রিঅর্গানাইজ করবে, একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন গঠন করা হবে, তো সেটা তো আপনি ডাইলিউট করে দিলেন। পুলিশকে এফিশিয়েন্ট রাখতে হলে আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যদি আপনি কাজ করেন, তাহলে তো আপনি সরকারের হয়ে কাজ করবেন। পুলিশের যে কাজ, সে তো আপনার সে তো জনগণের সেবক। তো জনগণের সেবকের সেই ইন্ডিপেন্ডেন্সটা আপনি দেবেন না, তো আপনি মূলে তো হাত দিবেন না। পুলিশকে রিঅর্গানাইজ করতে হলে আপনার কমিশন দরকার হবে, এবং আপনার পুলিশের প্রমোশন, পুলিশের সব কিছু তারা আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন সেটা করবে, যাতে তারা রাজনৈতিক ইনফ্লুয়েন্সে না আসে। আপনি তো সেটা করেন নাই। এগুলি হলো স্ট্রাকচারাল রিফর্ম, কাঠামোগত রিফর্ম। এটা করতে হবে। মাদক বন্দোবস্ত করতে হবে আপনার এখানে। তারপরে আপনার যে গ্যাং, কিশোর গ্যাংয়ের যে সমস্ত মানে জায়গায় জায়গায় গজিয়ে উঠেছে, এদেরকে কি করে কন্ট্রোল করবেন, তার একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানের দরকার। যে এই কারণে দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো খুবই খারাপ বাংলাদেশে এখন। আপনার লোকে তো মনে করে যে আমি যে একটা জায়গায় যাওয়ার সময় যে আমাকে চিন্তাই হবে না, সেটা কোনো গ্যারান্টি আছে নাকি? ওই যে একটা মহিলাকে দেখলাম না, ব্যাগ নিয়ে মাথা আঘাত পেয়ে মারা গেল। আমরা তো বাসা থেকে বেরোন, আমরা বয়স্ক মানুষ, কিন্তু যারা আপনার কাজকর্মে তো বেরোতে হয় লোকের,
আমি না হয় মনে করলাম না আমি আজকে বেরোবো না, আজকে রাস্তার অবস্থা খুব খারাপ। কিন্তু যারা আপনার কাজকর্মে বেরোবে, সংসার, চাকরি, দায়িত্ব, আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের লোক কতখানি আপনার মানসিক দুশ্চিন্তায় থাকে এই জাতীয় ল অ্যান্ড অর্ডারের জন্য। বাড়ির ভিতরে ঢুকে লোককে খুন করে যাচ্ছে। এর সাথে আরেকটা এলিমেন্ট যেটা আমরা আলোপ করছিলাম, আপনি বলছেন যে এই ডানপন্থা কিংবা উগ্রবাদের যে এক ধরনের উত্থান বাংলাদেশে, যেটা অনেক বেশি ভিজিবল এখন, আগের থেকে নিশ্চয়ই ছিল, সেইটাকে কাউন্টার করার জন্য যে সোশ্যাল ফ্যাব্রিকেশন, সেইটা কি বাংলাদেশে নষ্ট হয়ে যাচ্ছে? কিংবা যে কালচারাল মুভমেন্ট, কালচারের প্রতি কি আসলে রাষ্ট্রের নজর আছে? সেরকম নজর দেখছি না, ভবিষ্যতে নিশ্চয়ই দিতে হবে। এখানে এটা তো কালচারাল ব্যাপার তো বটেই। এটা হলো কি আপনার যে জাতীয় উগ্রদের কথা বলছেন আপনারা, এরাও কিন্তু আপনার এই সমস্ত আন্ডারগ্রাউন্ড এদের সঙ্গে জড়িত, এই যে ক্রিমিনাল যারা এদের সঙ্গে জড়িত, এগুলো ইন্টার রিলেটেড ব্যাপার আর কি। আর দেশে আপনার যদি এদেরকে কাউন্টার করার সবচেয়ে বড় উপায় হলো যে আপনি দেশের ভিতরে একটা সুশাসন প্রতিষ্ঠা করবেন এবং কর্মসংস্থান করবেন। কারণ আমাদের দেশে অসংখ্য বেকার ঘুরে বেড়াচ্ছে। আপনি এখন রাস্তায় গিয়ে একটা বলেন যে ওই ফ্ল্যাটটায় না কি জানি হচ্ছে, দেখবেন 200-300 লোক ঢুকে দাঁড়িয়ে যাবে দেখার জন্য। তার মানে তাদের কোনো কাজ নেই। আপনি সিঙ্গাপুরিকে ডাকলে লোক বেরোবে। আমি রিসেন্টলি সিঙ্গাপুর থেকে আসলাম, মানে সবাই কাজে ব্যস্ত, কারোর সময় নাই। আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই ইয়াং জেনারেশনকে মাদক থেকে ফেরাতে হবে। আর উগ্রবাদীদেরকে আপনার যেই মুহূর্তে আপনার মানুষকে কর্মে ব্যস্ত করে দিতে পারবেন এবং দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এফেক্টিভলি কাজ করবে, তখন এরা আস্তে আস্তে মার্জিনালাইজড হয়ে যায়। কারণ সমাজ থেকেই তাদের এগেনস্টে একটা প্রতিবাদ আসে। কিন্তু সমাজ থেকে সেই প্রতিবাদটা আসার জন্য যে কালচারাল মাইন্ড দরকার কিংবা যে কালচারাল প্র্যাকটিস দরকার, সেইটা কি আমাদের সমাজে এক্সিস্ট করে এখন? সেইভাবে করে না, তবে কিছু কিছু ক্ষেত্রে এখন একটু মানে সেভাবে আমি দেখতে পাচ্ছি না যে কোনো কালচারাল রেজিস্ট্যান্স সেভাবে নাই। সেটা হয়নি, কারণ আমাদের সমাজে যেটা হয়েছে, আমাদের সমাজের ফ্যাব্রিকগুলি নষ্ট হয়ে গেছে, সমাজটা বিধ্বস্ত হয়ে গেছে, বুঝলেন? নানা মত, নানা তারপরে মানুষের ফ্রাস্ট্রেশন, স্বাস্থ্যর অবস্থা খারাপ, শিক্ষা নাই, চাকরি নাই, চরম ফ্রাস্ট্রেশন। এখান থেকে যে মানুষ একটা সামাজিক আন্দোলনের কথা বলছে, এই সামাজিক আন্দোলনটা গড়ে ওঠার জন্য যে কোহেসিভনেসটা লাগে, সেই কোহেসিভনেসটা আমাদের সমাজে নাই। এটা একমাত্র আসতে পারে যদি রাষ্ট্রটা আপনার একটা একটা দিক দরকার। আমাদের রাষ্ট্র কিন্তু দিক নির্দেশনার এই ব্যাপারটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের অনেকেই বলে যে ভাই কী হবে কে জানে। এই যে একটা আনসার্টেনিটি, অনিশ্চয়তা, যে কোন ডিরেকশনে আমরা যাব, এই ফ্রাস্ট্রেশন থেকেও কিন্তু উগ্রবাদের জন্ম হয়, অথবা উগ্রবাদ নার্চার্ড হয়। উগ্রবাদকে নার্চার্ড করতে ধরেন আপনার আমেরিকার এক্সাম্পল দেবো আমি। আমেরিকাতে তো কে আছে। আমি তো নর্থ ক্যারোলাইনা থেকেছি অনেক দিন। নর্থ ক্যারোলাইনা কিন্তু আমি ছিলাম ইউনিভার্সিটি টাউনে, ডারহাম, নর্থ ক্যারোলাইনা আর চ্যাপেল হিল, ট্রায়াঙ্গেল বলতো। আমরা ডারহামে থাকতাম, ডিউক ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে। কিন্তু আপনার আউটসাইড দ্যাট, এখন তো নর্থ ক্যারোলাইনা অনেক পরিবর্তন হয়েছে আমি শুনেছি, কিন্তু আমি যখন ছিলাম তখন রুরাল নর্থ ক্যারোলাইনা কেকের খুব ইনফ্লুয়েন্স ছিল। আমি নিজে একবার কেকের পাল্লায় পড়েছিলাম। তো কিন্তু তাদেরকে আপনার জনগণই আপনার ফার্স্ট ইলেকশন, কোনো ইলেকশনে কেউ ভোট দেয় না, মানে ইলেকশনের থ্রুতে তাদেরকে মিনিমাইজ করে এবং সমাজ তাদেরকে কন্ডেম করে যে এটা কে লোক, এর সঙ্গে আমরা মিশবো না, অথবা এরা নিজেরা মিশবো, যে আপনার টুপি পরে কি সব করে আর কি, যে ক্রসে আগুন লাগিয়ে দিয়ে তারা তাদের নিজের জীবন নিয়ে আছে ওইখানে। কিন্তু পুলিশ ভিজিলেন্ট 24 ঘন্টা চোখ রেখেছে, এদিক ওদিক হলে গিয়ে অ্যারেস্ট করতেছে, অ্যারেস্ট করে কোর্টে নিয়ে যাচ্ছে। সব রকমই দরকার হয় আপনার, খালি পুলিশ দিয়েও যেরকম হবে না, সেরকম জনগণের মধ্যেও যে তাদের প্রতি একটা ঘৃণার জন্ম নিতে হবে, যে এরা আমাদের সমাজের একটা প্যারাসাইট, এরা আমাদের সমাজকে নষ্ট করছে, আমাদের রাষ্ট্রকে থ্রেটেন করছে। এই জাতীয় একটা ঘৃণা বা অনীহা সামাজিকভাবেও আমাদের আসতে হবে। তা না হলে তো আপনি যতক্ষণ পর্যন্ত ফ্রাস্ট্রেটেড লোকের সংখ্যা বাড়বে,
এবং যতক্ষণ পর্যন্ত আপনার ড্রাগের আপনার ইনফ্লুয়েন্স কমাতে পারবেন না ততদিন পর্যন্ত এরা এক্সিস্ট করবে। শুধু এক্সিস্ট করবে না, এদের সংখ্যা আরও বাড়তেও পারে। ফ্রাস্ট্রেশন থেকে মানুষ অনেক কিছু করে। আপনি সবাইকে অ্যাকোমোডেট করার কথা বলছিলেন সমাজে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, আওয়ামী লীগের একটা বড় সমর্থক গোষ্ঠী আছে, সেটা সংখ্যার বিবেচনায় নাই বা শতাংশের হিসাব করা হলো, কিন্তু আছে তো। আওয়ামী লীগের কয়জন বা পালিয়ে গেছেন? এই যে বাংলাদেশের একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এবং তাদেরকে দলকে তো মানে কার্যক্রম নিষিদ্ধ করা এবং তাদের সমর্থক গোষ্ঠী যারা আছেন তাদের উপর নানান রকম মামলা কিংবা নির্যাতন, যেটি আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাতের ওপর হতো, সেই একই ঘটনার আবার পুনরাবৃত্তি, এইটার মধ্য দিয়ে কি ইনস্টেবিলিটি আরও বাড়ার শঙ্কা দেখেন? মানে রিকনসিলিয়েশন তাহলে কোথায়? রিকনসিলিয়েশনটা কখন হয় আমি আপনাকে বলি। রিকনসিলিয়েশন হয় যখন ধরেন আওয়ামী লীগ পার্টি হিসাবে, মানে সবাই না কিন্তু পার্টি হিসাবে, যেহেতু তারা ক্ষমতায় ছিল 15 বছরের উপরে, যেটাকে আমরা বলি রাষ্ট্রীয় সন্ত্রাস, সে রাষ্ট্রীয় সন্ত্রাসটা তারা করেছে। আয়নাঘর, গুম, তারপরে যে জিয়াউল হাসান বলে তার সমস্ত যে সমস্ত লোমহর্ষক কাহিনী আমরা শুনছি। রিকনসিলিয়েশনটা তখন আসে একটা সমাজে, যখন হয় যেটা সাউথ আফ্রিকাতে হয়েছে, যে তারা যারা পারপিট্রেটর তারা ভিকটিমদের কাছে পাবলিকলি মাপ চায়, তারপরে আপনার যে ভিকটিম সে মাপ করে দেয়, যেটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেছিলেন। এটা একটা উপায়। আর একটা উপায় হলো আর্জেন্টিনার চিলিতে হয়েছে। সেটা হলো যে আপনার আর্জেন্টিনা হলো সবচেয়ে বড় এক্সাম্পল। যারা পারপিট্রেটর স্টেট ট্রেডার কিন্তু আলাদা দেন আপনার সাধারণ ক্রিমিনালদের যে মানে ক্রাইম করে। স্টেট ট্রেডারকে ডিল করতে হলে আপনার বিচার করতে হবে। বিচারের দ্বারা ভিকটিমরা যারা মনে করে যে আমরা জাস্টিস পেয়েছি এবং তাদেরকে ক্ষতিপূরণ, তারপরে আপনার তাদের মেমোরিয়াল, ওই যে জাদুঘর এই জাতীয় তৈরি করা, এবং সুশীল সমাজও কিন্তু এটা পার্ট হতে হবে যে হ্যাঁ আমরা চাই যে স্টেট সন্ত্রাস যারা করেছে তাদের শাস্তি হতে হবে। তারপরে আপনার রিকনসিলিয়েশন, যেটা আর্জেন্টিনাতে অনেক দিন লেগেছে, কারণ মাঝখানে একবার ইন্টারাপশন হয়েছে, কিন্তু আর্জেন্টিনা ইজ নাও দ্য মডেল। কারণ এগুলিকে বলে রিট্রিবিউটিভ জাস্টিস অথবা ট্রানজিশনাল জাস্টিস। এটা কিন্তু নট পার্ট অফ দি রেগুলার জাস্টিস সিস্টেম, এটা হলো ট্রানজিশনাল অথবা রিট্রিবিউটিভ, যে তুমি একটা ক্রাইম করেছো সেজন্য আমাদের এটা মানে তোমাকে খুন না করে আমি তোমাকে আইনের দ্বারা বিচার করছি আর কি। এবং এই ট্রানজিশনটা পরে আপনার মানে বিচার প্রক্রিয়ার পরে অনেক লোককে কিন্তু মিলিটারি অফিসার, পুলিশ, আর্জেন্টিনার ওইটা তো স্টেটের, আর আমাদের তো কিছু না, ওদের তো থাউজেন্ডস অফ লোককে তারা মানে এই রাষ্ট্র আপনার অত্যাচার মেরে ফেলেছিল, গুম করেছিল। তারপরে কিন্তু আপনার রিকনসিলিয়েশন হয়। তখন হয় কি ডেমোক্রেটিক রুলসটাও গ্রো করে, কারণ তখন আপনার মানুষ মনে করে যে এই সরকার যারা ক্ষমতায় এসেছে যেই হোক না কেন, সে যখন এই জিনিসটাকে আপনার বিচারের মাধ্যমে আপনাকে এটা সলিউশন করার চেষ্টা করছে, তার মানে এরা এটা আর করবে না ভবিষ্যতে। আর না করা পর্যন্ত সন্দেহ থেকে যাবে। এই যে আপনি যেটা বলেন যে আগের মতোই করছে কি না, এই জিনিসটা মানুষের মনে তখন থেকে যায় আর কি। মরাল অর্ডারটা সমাজে ভেঙে যায়, সেটাকে রিস্টোর করতে হয়। কিন্তু বিচার আমরা যা দেখছি, যেভাবে বিচার হচ্ছে, যেইভাবে মামলাগুলো দেয়া হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, এমনকি তারপরেও হরে ধরে হত্যা মামলা, যার বিরুদ্ধে ধরেন সমাজে সবাই জানে যে উনি খুন করেননি, উনি আসলে দুর্নীতি করেছেন, কিন্তু তার বিরুদ্ধে আসলে দুর্নীতির মামলাটা না দিয়ে খুনের মামলা দেওয়া হয়েছে। এইটাও কি আসলে মূল অপরাধগুলোকে ডাইলুট করে না? না, যারা সত্যিকারের কালপ্রিট তাদের এগেনস্ট করতে হবে। আপনি এটাকে যদি আবার পলিটিসাইজ করেন, আবার যদি সেই আওয়ামী লীগের মতো আপনার মানে প্রতিশোধমূলক কিছু একটা করেন, তাহলে তো হোল মানে আইডিয়া, পুরো জিনিসটার যে উদ্দেশ্য সেটাই আপনার হয়ে যায়, ডাইলুটেড হয়ে যায়। যারা কালপ্রিট, যেরকম ধরেন এই যে ওই যে জিয়াউল হাসান, উনি তো নিজেই স্বীকার করেছেন যে উনি 1000-এর উপরে খুন করেছে। ফৌজদারি অপরাধ যারা করেছেন তাদের বিচারে তো কোনো রকম
বাধা নাই কিংবা জনগণের কোনো রকম আর ফৌজদারি বিচার তো কোনো সময় তামাদি হয় না। না। কিন্তু সেই ফৌজদারি অপরাধগুলো যারা করেননি তাদেরকেও ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা, মানে এটা নিশ্চয়ই বিচারের প্রমাণ হবে, কিন্তু জানা কথা যে এই মানুষটা খুন করেননি, করেছেন দুর্নীতি, তিনি অর্থ পাচার করেছেন, কিন্তু সেই সুনির্দিষ্ট অপরাধে তাকে মামলা না দিয়ে তাকে খুনের মামলায় জেলে পুরে রাখা হয়েছে, তাতে কি তার আসল অপরাধটা ডাইলুটেড হয়ে যায় না? এবং এই কাঠামোটা আপনি দেখছেন কিনা গত 1.5-2 বছর ধরে? গত 1.5-2 বছর ধরে কাদের এগেনস্টে যারা দুর্নীতি তাদের আমি তো কেস বাই কেস জানি না। আমি যেরকম ধরেন যে কয়টা সাংবাদিকদের কথাই বলি, যে কয়টা বিচার হয়েছে, ধরেন আসাদুজ্জামান কামাল, তারপরে শেখ হাসিনা স্বয়ং, যারা অর্ডার দিয়েছে, ইনুর যে বিচারটা হলো, এগুলো তো আপনার জানাই, কারণ এদের রেকর্ড আছে, মানে ভয়েস রেকর্ড। এর বাইরেও তো অসংখ্য মামলা, হাজার হাজার মামলা আছে। এবং আমি তো যদি ধরেন সিপিজের একটা উদাহরণ দিয়ে বলি, কমিটি ফর প্রোটেক্ট জার্নালিস্ট, তারা বলেছে যে 5 জন সাংবাদিক যাদেরকে খুনের মামলায় গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে অন্যান্য অনেক অভিযোগ আছে, কিন্তু সেই খুনের মামলা আইনজীবীরাও বলেন যে এই খুনের মামলা তো আসলে টিকবে না, কিন্তু তাদের যে মূল অপরাধ করেছেন বলে ধারণা সেই মামলা না দিয়ে না, এটা হলে পরে আপনার ওই যে মানুষের তখন এই যারা সত্যিকারের অপরাধ করেছে তাদের ভার্ডিকটাকে নিয়ে লোকে বলবে যে ও বোধহয় তাহলে এরাও কিছু করে নাই, ভিক্টিমাইজ করা হয়েছে তাদেরকে। আমার মনে হয় না এই যেহেতু কিছু করা উচিত। তাহলে এই সরকারের কি এই বিষয়টা একটু ভেবে দেখা উচিত? আমার তো মনে হয় হ্যাঁ, কারণ আপনার যারা কালপ্রিট, যারা আপনাদের নিজের দেশের লোককে খুন করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত, কিন্তু সেই বিচারের নামে আপনি আরেকজনকে হ্যারাস করবেন, মানে যে করেনি, তাহলে আপনার যারা করেছে তাদের মানে অপরাধটাকে অনেকটা আপনার হালকা করে দিচ্ছেন। আমরা শেষ করব একটু জিওপলিটিক্যাল আসপেক্টে একটা প্রশ্ন করে শেষ করি। বাংলাদেশ জিওপলিটিক্যাল জায়গায় খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। আওয়ামী লীগের সময় বলা হতো আওয়ামী লীগ সরকার অনেক বেশি ভারত লিন্ড, মানে ইন্ডিয়ার দিকে ঝুঁকে থাকা। ইন্টারিম গভর্নমেন্টের সময় বলা হতো ইন্টারিম গভর্নমেন্ট অনেক বেশি আমেরিকার দিকে ঝুঁকে থাকা। আবার এই সরকারের সাথে চীনের এক সম্পর্ক নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে। চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জিওপলিটিক্যাল অবস্থান থেকে এই যে সংবিধানের লাইন সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশের বার্গেনিং পাওয়ার কিংবা বার্গেনিং টুল যেগুলো আছে সেগুলো ব্যবহার করার সক্ষমতা কি বাংলাদেশ অর্জন করতে পারলো? প্রথম কথা হলো আমাদের সংবিধানে যে আপনার ফরেন পলিসির যেটা আপনার কর্নারস্টোন বলা হয়, যে ফ্রেন্ডশিপ টুয়ার্ডস নান, ম্যালিস টুয়ার্ডস, ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, এটা তো একটা ভুল মানে ধারণা, মানে মূলনীতি। সবার সঙ্গে বন্ধুত্ব কি? আপনার অন্য রাষ্ট্র মানে আপনার শত্রু, ওটা ধরে নিতে হবে। হ্যাঁ, অন্য রাষ্ট্র আনলেস আদারওয়াইজ প্রুভন, সে আমার মিত্র হবে কিন্তু সে কিন্তু বন্ধু নয়। এই যে আমরা বলি না আমার বন্ধু রাষ্ট্র, এটা তো একদম সম্পূর্ণ একটা ইন্টারন্যাশনাল রিলেশনই, এটা একটা ভুল কনসেপ্ট। রাষ্ট্র কখনো কারো বন্ধু নয়, রাষ্ট্র তার স্বার্থ নিয়ে চলে। আমার সঙ্গে তার মিত্রতা হয় কারণ তার সঙ্গে আমার স্বার্থের মিল হয়, যে আমি আর তার সঙ্গে বন্ধুত্ব করলে পরে বা মিত্রতা করলে আমার, যেরকম আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলি একত্র হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন, স্বার্থের মিল আছে, সেই জন্য তারা একসঙ্গে কাজ করে। রাষ্ট্র মানেই শত্রু, বিশেষত আপনার নেবার, যে আপনার চাণক্যই তো বলে গেছে, চাণক্যের নীতিতে কিন্তু ওইটা আছে যে ওর নেবার ইজ ইউর। ইন্ডিয়া আপনার বিপদে পড়েছে, কারণ ইন্ডিয়া যে বিপদ মানে সমস্যা, যে সবগুলি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তার কেন এরকম বৈরী সম্পর্ক, কারণ ওরা চাণক্যের নীতি ফলো করে এবং খুব বেশি ফলো করে, যে যার সঙ্গে তার স্বার্থের মিল আছে। সে কেন ধরেন নেপালের সঙ্গে তার বৈরিত হওয়ার কোনো কথা নয়। আমার মনে হয় এই মূলনীতিটাই আসলে কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আমার মনে রাখতে হবে যে প্রত্যেক রাষ্ট্রই তার স্বার্থ নিয়ে চলছে, কার সঙ্গে আমার মিল হবে স্বার্থের সে আমার মিত্র, বন্ধু কিন্তু না। পার্মানেন্ট বন্ধু বলতে কিছু নাই। আবার স্বার্থের সংঘাত লাগলে দেখবেন যে ভিয়েতনাম কী করলো, ভিয়েতনামকে তো চীন সাহায্য করলো, চীন অ্যাটাক করলো না 79 সালে তো আপনার ভিয়েতনামকে অ্যাটাক করলো চীন, এত সাহায্য করেছিল আপনার আমেরিকানরা যখন তাদেরকে করছিল। স্বার্থের সংঘাত রাখলেই সে তখন অন্যদিকে চলে যায়। কামিং ব্যাক টু বাংলাদেশের জিও পলিটিক্স, দেখেন
দ্বিতীয় মহাযুদ্ধের পর যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল সেটা ভেঙে যাচ্ছে এই ইরান যুদ্ধের পরে। ইরান যুদ্ধের পরে যেটা ভেঙে যাচ্ছে সেটা হলো যে এখন যেটা আপনার মাল্টিপোলার ওয়ার্ল্ড, বহু কেন্দ্রভিত্তিক রাষ্ট্র, ধরেন আমেরিকা, রাশিয়া, চীন, ইন্ডিয়া, এরা সবাই কিন্তু আপনার বড় শক্তি এই নতুন বিশ্বে, বড় শক্তি। এখন এই বড় শক্তিগুলি আপনার কি করে কাজ করবে, যেটার কিছুটা আইডিয়া এখন আমেরিকান পাওয়ার তো আপনার সারা বিশ্ব জুড়ে যে আমেরিকা যে আধিপত্যবাদ বা মানে যে হেজিমনি আধিপত্যবাদ ওই যে তো সেটা আমেরিকার করতে পারবে না, কারণ তাদের সেটা সেই মনিটরি ক্ষমতাই নাই, মানে তাদের ডোমেস্টিক প্রেশারই তারা আর এটা করতে পারবে না। বাট দ্যাট ডাজন্ট মিন আমেরিকা উইল বিকাম এ ভেরি নন সিগনিফিকেন্ট পাওয়ার। আমেরিকা উইল রিমেন এ পাওয়ার। কিন্তু আমাদের এখানে যেটা বাংলাদেশের যেটা করতে হবে যে বহুমাত্রিক সম্পর্ক ডেভেলপ করতে হবে। আমি ইন্ডিয়ার বন্ধু হলেও আমি চীনের সঙ্গে শত্রুতা করব, অথবা চীনের বন্ধু হলেও ইন্ডিয়ার সঙ্গে শত্রুতা করব, আমেরিকার সঙ্গে শত্রুতা করব। বর্তমানে ডিপ্লোমেসি চালানোটা আমার মনে হয় যখন বাইপোলার ওয়ার্ল্ড ছিল তখন সহজ ছিল। আমি একটা ব্লকে ঢুকে গেলাম, তার সঙ্গে সঙ্গে লেজে লেজে চললাম। এখন কিন্তু আপনার বহুমাত্রী, আপনার বিভিন্ন ব্লকের সঙ্গে, বিভিন্ন পাওয়ারের সঙ্গে, মাল্টিপল ওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক রেখে চলতে, এবং বাংলাদেশ মনে হয় সেই পথেই চলছে। কারণ ইন্ডিয়ার সঙ্গে যে বাংলাদেশ, ইন্ডিয়াই বরঞ্চ আপনার অনেক বেশি আমাদেরকে মানে করার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়ার প্রতি জনগণ খুব ক্ষুব্ধ, কিন্তু গভর্নমেন্টের পলিসি ওয়াইজ তো ইন্ডিয়ার প্রতি সেরকম কোনো বৈরী ভাব তো আমি দেখি না। চীনের প্রতি যেটা প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব করে আসছেন, চীনের সঙ্গে তো একটা সম্পর্ক উনি রিভাইভ করে দিয়ে আসছেন, মোটামুটি ভালো সফরই হয়েছে। চীনের ইনভেস্টমেন্ট আমাদের খুব, আর একটা জিনিস তো নিশ্চয়ই আমাদের প্রয়োজন রাখতে হবে, এবং ইন্ডিয়াকেও এটা আমার মনে হয় ইন্ডিয়াকেও আমাদের বোঝাতে হবে আমাদের ডিপ্লোমেসির থ্রুতে যে নেক্সট পৃথিবীর বিশ্ব ব্যবস্থায় টেকনোলজি ড্রিভেন, এবং এই টেকনোলজিটা আপনাকে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে? চীন করতে পারে সবচেয়ে বেশি। চীন তো আপনার যেটা আইটি টেকনোলজি, এটা অলমোস্ট আমেরিকার এক পারে চলে এসছে, কেউ কেউ বলে হয়তো আমেরিকাকে ছাড়িয়েও গেছে। তো সেখানে আপনার টেকনোলজি দরকার হবে চীনের কাছ থেকে, আপনার দরকার হবে আমেরিকার কাছ থেকে ট্রেড, আমেরিকার কাছ থেকে দরকার হবে যে আপনার আমেরিকার যে সমস্ত এখানে তাদের যে সমস্ত নট সিকিউরিটি বাট শর্ট অফ সিকিউরিটি রিলেটেড যে সমস্ত তাদের বোঝাপড়া, সেটার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করা, ইন্ডিয়ার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করা যে আমরা তো তোমাদের শত্রু নই, আমরা তো তোমাদের বন্ধুত্বই চাই, আমরা নতুন করে কিভাবে রিলেশনশিপ করতে পাবো। আধিপত্যবাদ করলে পরে আমাদের দেশের লোকরা তো আপনার কিছুতেই সেটা মেনে নেবে না। সুতরাং এখন ডিপ্লোমেসি জিওপলিটিক্যালি বাংলাদেশের জন্য ইজ ভেরি চ্যালেঞ্জিং, এবং এর জন্য আমাদের দরকার হবে একটা সম্মিলিত মত, আর দ্বিতীয়ত দরকার হবে আপনার খুব অ্যাস্টিউট ডিপ্লোম্যাট, যাদেরকে শুধু ডিপ্লোম্যাট বলা যাবে না, তার হলো ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট যেটাকে বলে, যেটা ইন্ডিয়া এমনকি পাকিস্তানও আছে, যারা আপনার বিভিন্ন আপনার এই যে রিজিওনাল যে সমস্ত ব্লকগুলি আছে, রিজিওনাল যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, অথবা আপনার ইন্টারন্যাশনাল, তাদের সঙ্গে ডিপ্লোমেসি করে। এই যে একটু স্কিল আমাদেরকে আর্ন করতে হবে। আর যে জিনিসটা বাংলাদেশের করতে হবে যে তারা আগের বিশ্বে আপনার এই রিজিওনাল বডিগুলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার ভূমিকা রাখবে, কারণ তারা ওই মানে প্রতিষ্ঠানের সঙ্গে, মানে রিজিওনাল অর্গানাইজেশন নট ওভারল্যাপিং হলেও অসুবিধা নাই। যেরকম বাংলাদেশ ব্রিকে ঢোকার চেষ্টা করছে, ব্রিক্সে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশ, আপনার ওই যে সাংঘাই কোঅপারেশন যেটা আছে ওটাতে ঢোকার চেষ্টা করছে, কোনোটাতে এখনো ঢুকতে পারে নাই, অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে। বহুদিন আগে থেকেই বাংলাদেশের কিন্তু সাউথ ইস্ট এশিয়ান ঢোকা উচিত ছিল,
কিন্তু আমরা ঢুকি নেই, ওদিকে নজরই দেই নাই। আমরা ওই যে ইন্ডিয়া আমাদের ফ্রেন্ড, এটি একটা ফ্রেন্ড, এই যে একটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেছি, যার কোনো দিকেই আমরা দৃষ্টি দিতে পারি নাই। এবং ইন্ডিয়া অনেক হ্যান্ডিক্যাপ তৈরি করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তাদের নিজেদের মতো সরকার এখানে রেখে আমাদের সে জাতীয় ডাইভার্সিফাইড ফরেন পলিসি আমরা ফলো করতে পারি নাই। এখন আপনার সেখান থেকে সরে আসতে হবে বাংলাদেশ। একটা ডাইভার্সিফাইড ফরেন পলিসি কিংবা নিজের স্বার্থের কথা বলছেন, আমার রাষ্ট্রের স্বার্থ যে পলিসিগুলো ঠিক করবে, রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে, সেই পলিসি নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কি কোনো ইউনিফাইড কনসেনসাস দেখেন? অতীতে কোনো দিন দেখেছি? অতীতেও কোনো দিন দেখি না, এখনও দেখি না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর একটা জিনিস হলো কি, যে আমাদের সিভিল সোসাইটির মধ্যে তো ঐক্যমত নাই। কারণ ফরেন পলিসি ইজ রিফ্লেকশন অফ দি পিপলস অ্যাসপিরেশনস অ্যান্ড হোপস, সেখানেও তো নাই। আপনার কেউ বলবে যে এটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, কেউ বলবে এটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে, কেউ বলবে পাকিস্তানের কাছে কেন আমি যাব। হ্যাঁ, পাকিস্তান 71-এ এই করেছে, একেবারে তারা মানে হিস্টোরিক হয়ে যায়। তো আপনি অতীতে কী হয়েছে সেটা নিয়ে পড়ে থাকলে তো আপনার চলবে না। আপনি দেখেন পার্লামেন্টে এত পয়সা খরচ করে আমাদের এখানে পার্লামেন্ট বসে, সেখানে আপনার কে রাজাকার ছিল না, তো কার বাবা রাজাকার ছিল, কার দাদা রাজাকার ছিল, এগুলি আলোচনা করে। ইউ হ্যাভ টু পুট, দেখেন এই যে কেনেডিকে যে হত্যা করলো, ওই যে মানে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি, এটা নিয়ে কিন্তু বহুদিন পর্যন্ত আপনার ইনভেস্টিগেশন করেছে যে কারা এই হত্যার পিছনে ছিল। 30 বছর পরে তারা বললো যে না, আমরা এটার কোনো কনক্লুশনে আসতে পারি নাই, উই ক্লোজ দি চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে। আমাদের নিজেদের ব্যক্তিগত লাইফেও আমাদের কিন্তু অতীতের অনেক চ্যাপ্টার ক্লোজ করে দিতে হয়, তা নাহলে কিন্তু আপনি শান্তিতে থাকতে পারেন না, বিকজ আপনার অতীত সবসময় হন্ট করবে আপনাকে। সেরকম আমাদের পাকিস্তান যেটা করেছে আমাদের সঙ্গে ক্ষমার অযোগ্য, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি দেখেন পাকিস্তানের সেই সময় যদি আপনি কতগুলি জিনিস সেটেল করে ফেলতে পারতেন পাকিস্তানের সঙ্গে, যেরকম 90,000 পাকিস্তানি সোলজারকে বন্দি করা হয়েছিল, তার মধ্যে বোধহয় 180 জনকে ওয়ার ক্রিমিনাল হিসাবে লিস্ট করা, 95 জন ওই রকম আর কি। কিন্তু তাদেরকে কিন্তু ট্রাইপ্যাট্রিক এগ্রিমেন্টে ছেড়ে দেওয়া হয়েছে। এবং ছেড়ে দেওয়ার সময় শেখ মুজিবুর রহমান একটা উদার একটা বাণী দিয়েছিলেন যে সাউথ এশিয়ার, আসলে উনি ইন্ডিয়ার প্রেশারে করেছেন এটা, কারণ ভুট্টো আর ইন্ডিয়া একটা অ্যালায়েন্স করে ফেলেছিল। ভুট্টো তো আর এক চালাক ছিল, সে মিসেস ইন্দিরা গান্ধীকে বুঝিয়েছে যে ট্রাইপ্যাট্রিক এগ্রিমেন্ট যেটা 74-এর, যে আমি যদি আর্মিগুলিকে ফেরত না দিতে পারি তাহলে আর্মি কু করে আমাকে আবার সরিয়ে দেবে। আমি ক্ষমতায় থাকতে পারলে আমি কাশ্মীরের যে লাইন অফ কন্ট্রোল, এটা আমি ইন্টারন্যাশনাল, ওটা তো এখন পর্যন্ত কন্ট্রোভার্সিয়াল, ওটাকে আমি ইন্টারন্যাশনাল বর্ডার করে দেব। এই লোভটা দেখিয়েছে মিসেস ইন্দিরা গান্ধী। মিসেস ইন্দিরা গান্ধী শেখ মুজিবের আর্ম টুইস্ট করেছে, আর্ম টুইস্ট করে ওদেরকে ছাড়িয়ে দিয়েছে। এবং উনি তখন একটা স্টেটমেন্টও দিয়েছিলেন যে সাউথ এশিয়ার পিস অ্যান্ড স্টেবিলিটির জন্য আমরা এদেরকে ছেড়ে দিলাম। তো আপনি তখন বললেন যে পিস অ্যান্ড স্টেবিলিটির জন্য, 50 বছর পরে এসে আপনি আবার সেই ইস্যুটা উঠাচ্ছেন। এগুলিতে হয় কি, আপনার স্টেবল কোনো একটা মানে একেবারে কনসার্টেড যে ফরেন পলিসি, কোনটা আমাদের স্বার্থ কোনটা আমাদের স্বার্থ না, ওটা আমরা কনফিউজড হয়ে যায়। পাবলিক ওপিনিয়ন কনফিউজড হয়ে যায়, পাবলিক ওপিনিয়ন আপনার ডিভাইডেড হয়ে যায়। পাবলিক ওপিনিয়ন তো ফরেন পলিসি রিফ্লেকশন অফ দি পাবলিক কী চায় সেটা। এখন একদল লোক বলবে যে না, পাকিস্তানের সঙ্গে আমরা কিছুই করতে পারবো না, কারণ 71 এটা করেছে। আর একদল লোক বলে না, ইন্ডিয়া আমাদেরকে, চীন আমাদেরকে খেয়ে ফেলবে। এই কনসেনসাসে তো জনগণই আসতে পারছে না, এবং তার জন্য পলিটিক্যাল পার্টিরা দেয়। পলিটিক্যাল পার্টিরা যদি কনসেনসাস আসে, তাদের সাপোর্টাররাও কনসেনসাসে আসবে। এই কনসেনসাস ছাড়া তো আপনার এই যে সামনে যে দুনিয়াটা আসতেছে, এটাতে আপনার তো ডিপ্লোমেসি, অ্যাস্টিউট ডিপ্লোমেসির দরকার হবে। কারণ আপনার প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক রেখে চলতে হবে। এক একজনের কাছে আপনার এক এক রকম চাহিদা থাকবে, সেগুলি আপনি আদায় করে নেবেন উইদাউট গেটিং ইনভলভ ইন এনি মিলিটারি অ্যালায়েন্স, কোনো ডিফেন্স সামরিক জোটে না গিয়ে। এই একদম সামগ্রিক বিবেচনায় তা বাংলাদেশের 10 বছর পর ভবিষ্যৎ কি দেখেন একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে?
আচ্ছা, তো খুবই ডিফিকাল্ট কোশ্চেন করলেন আপনি। ডিফিকাল্ট কোশ্চেন করলাম এই জন্য বলছি আমি, যে আমাদের সমাজকে যদি আমরা ঠিক করতে না পারি, সমাজ থেকে তো রাষ্ট্র উঠে আসে। আমাদের সমাজের মধ্যে যে কথাগুলি আপনাকে আমি বললাম, এই যে ড্রাগ, তারপরে আপনার নানা রকম অপরাধ প্রবণতা, দেশপ্রেমের অভাব, একটুতেই আপনার নিজের স্বার্থের জন্য বহু কিছু জলাঞ্জলি দেওয়া, ইনটলারেন্স। না ইন্টলারেন্স না, আমার স্বার্থের জন্য আমি আরেক দেশের কাছে আমার কনফিডেন্সিয়াল একটা ইনফরমেশন দিয়ে দিলাম, এরকম আর কি। তো সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে ইয়াং জেনারেশনের প্রতি আমি সত্যি কথা বলতে আমার জেনারেশনের যারা আছে তাদের প্রতি আমার এখন আর কোনো সেই জাতীয় ফেথ নাই। আর আমার ইয়াং জেনারেশনের প্রতি আমি এখনও ফেথ রাখি। আমি দেখতে চাই যে আমাদের ইয়াং জেনারেশন আপনার জুলাইয়ের সময় যে এরকমভাবে দেশের স্বার্থের জন্য এবং একটা নতুন একটা নয়া বন্দোবস্ত বলেন বা রাষ্ট্রের সার্বভৌমত্বের ব্যাপারে তারা যে জাতীয় স্ট্যান্ড নিয়েছিলেন, এই জাতীয় স্ট্যান্ড নিয়ে যদি তারা দাঁড়াতে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ আছে। আমরাও নিশ্চয়ই সেই প্রত্যাশা করি। প্রফেসর দিলহা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নিশ্চয়ই আরেকদিন Pleasure. আরও বিস্তারিত আলাপ হবে অন্যান্য বিষয়ে। থ্যাংক ইউ। বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলাপ করছিলাম রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর দিলহা চৌধুরীর সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।